সারফারাজ পিহুকে নিয়ে নিজের গাড়ির সামনে এসে দাঁড়ালো। আহাদ উচ্চস্বরে পিহুকে উদ্দেশ্য করে লম্বা সালাম দিল। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু বাবিজি। হঠাৎ এমন অপ্রস্তুত ডাক শুনে পিহু চমকে গেল। সারফারাজ ভ্রু কুঁচকে আহাদের দিকে এমন ভাবে তাকালো যেন মুহূর্তেই ওকে গিলে ফেলবে। আহাদ বেবাচাকা খেয়ে গেল। মাথা নুইয়ে নিয়েও একটু পরপর কৌতূহলী চোখ ওদের দিকে উকি মারছে। পিহু নিজেকে সামলে নিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কিন্তু আমি তো আপনার ভাবি। পিহু বাক্যটা শেষ হওয়ার আগে সারফারাজ বলল, ভাবি ডাকটা একদম পছন্দ হয়নি তোমার, তাই না প্রিটি হার্ট? তাহলে বলো তো কি বলে ডাকলে তোমার মন খুশি হবে? ওরা ঠিক সেই নামেই ডাকবে। পিহু চোখের আকৃতি ছোট করে তাকালো সারফারাজের দিকে। পিহুর চোখে নিজের তীক্ষ্ণ নজরখানা বুলিয়ে সারফারাজ ঠোঁটে হালকা হাসি টেনে বলল, বুঝে গিয়েছি। আমি তোমার চোখের দিকে তাকালেই তোমার মনের সব কথা পড়ে ফেলতে পারি প্রিটি হার্ট। সারফারাজ কপাল কুঁচকে আহাদের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, শোনো আহাদ, আজ থেকে তুমি সহ সবাই আমার হবু বউকে চাচি বলে ডাকবে, কনফার্ম? আহাদ চোখ বড় বড় করে বলল, কি বললেন বস, চাচি? সারফারাজের পাশে দাঁড়িয়ে থাকা পিহু ওর কোমরে হাত রেখে চোখ মুখ খিচে বলল, আমাকে কোন অ্যাঙ্গেল থেকে চাচির মতো দেখায়? হ্যাঁ, আপনার কি এখানে দাঁড়িয়ে মস্করা করার জায়গা কম পড়ে গিয়েছে? সারফারাজ ওর ঠোঁটের কোণে দুষ্টু হাসি টেনে স্বাভাবিক কণ্ঠে বলল, আরে ওদের মুখে তোমাকে ভাবি বলে ডাকাটা আমার কেমন পোষাচ্ছিল না, তাই ফাইনালি ডিসিশন চেঞ্জ করলাম। বয়সটা এখানে ম্যাটার করছে না, তাই এখন থেকে তুমি হলে ওদের সবার প্রিয়, সবার সম্মানীয় চাচিজি। আর আহাদ সহ বাকিদের আজ থেকে ভাইয়া নয় আব্বা বলে ডাকবে তুমি, ঠিক যেমন নিজের বোন ভাইদের পুতেদের আদর করে বাপ জান আব্বা বলে ডাকা হয় তেমন। বুঝেছো প্রিটি হার্ট? পিহু সারফারাজের উপর থেকে চোখ সরিয়ে মুখ হালকা বাঁকালো। সারফারাজ আহাদের দিকে তাকিয়ে বলল, তুমি অন্য গাড়ি করে চলে এসো, আমি আমার হবু বউ মানে তোমার চাচিকে নিয়ে যাচ্ছি। আহাদ ওর মাথার পিছনে চুলকাতে চুলকাতে বলল, মানে বস, আপনাকে কি তাহলে আজ থেকে চাচা বলে ডাকবো আমরা? সারফারাজ বলল, আবার জিগায়, আমার হবু বউকে চাচি বললে আমাকেও চাচা বলতে হবে, বুঝেছো ভাতিজা? আহাদ দাঁত বের করে হেসে বলল, জি বস, থুকু চাচা, পুরোপুরি বুঝতে পেরেছি। সারফারাজ এবার পিহুর জন্য ড্রাইভিং সিটের পাশের দরজাটা খুলে দিল। পিহু সেখানে উঠে বসলো। সারফারাজ বলল, চাচা ডাকটা শুনতে কেমন যেন ভালোই লাগছে। আসলে আমার কোনো বড় ভাই নেই তো, যে দুইজন আছে তারা আমার বয়সে ছোট। তাদের ছেলে মেয়েরা তো আমায় বড় বাবা বা জেঠা বলে ডাকবে, আর তোমাকে বড় মা বা জেঠি বলে ডাকবে। চাচা চাচি ডাকার সুযোগ তো আমরা কেউই পাবো না, তাই এই দায়িত্ব আমি আমার নতুন পাতানো বাতিজাদের উপরেই দিলাম। পিহু বিরক্তিতে নাক ছিটকে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিল। সারফারাজ হাসতে হাসতে দরজা বন্ধ করে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। গাড়ি স্টার্ট হতেই আহাদ দম ফেলে হাত দুটো মাথার উপরে রাখলো। গাড়ি দূরে যেতেই আহাদ বিড়বিড় করে বলল, হায় রে, চাচিকে নিয়ে চাচা দেখছি বহুত পজিটিভ। চাচি আমায় ভাইয়া বলে ডাকলো, এতেই চাচা তো জেলাসের আগুনে পুড়ছিল, কারণ ভাইয়া কেন বি ছাইয়া ছাইয়া। পরপরে আহাদ একটু থেমে নিজের মাথায় নিজেই চাপড় মেরে বলল, উফ আহাদ মিয়া, বস যদি তোমার এই ওভার থিঙ্কিং ডায়লগ গুলো শুনে ফেলতেন তাহলে তোকে এতক্ষণে নিশ্চিত গলা পর্যন্ত মাটির নিচে গেড়ে ফেলতেন। এমনিতেও তখন চাচিকে সালাম দিয়ে ভাবি বলে ডাকলাম, এজন্য বস যে চাহনি দিয়ে তাকাইছিলেন, আল্লাহ বাঁচাইছে আজকে। এই বলে আহাদ নিজের চুল টেনে ধরে গলির মতো এই রাস্তাটা হেঁটে হেঁটে অতিক্রম করতে শুরু করলো। আজ কোনো বডিগার্ড আসেনি সারফারাজের সাথে, নিজের পার্সোনাল গাড়িটা নিয়ে আহাদের সাথে এসেছিল এখানে, তাই আহাদকে সারফারাজের কথা অনুযায়ী অন্য কোনো গাড়ি নিয়ে গন্তব্যে ফিরতে হবে। সন্ধ্যাবেলা খানবিলার বিশাল ড্রয়িং রুমে উঁচু ছাদের সাথে ঝুলানো ক্রিস্টালের জারবাতি আলোয় চারপাশ ঝলমল করছে। অনেকটা জায়গা জুড়ে বসানো সোফা সেটে বসে আছেন খান পরিবারের প্রধান কর্তা মোস্তফা খান। বয়স তার যথেষ্ট হয়েছে, 70-এর এপাশ ওপাশ। মোস্তফার চোখে মুখে এখনো দৃঢ়তার ছাপ স্পষ্ট ফুটে থাকতে দেখা যায়। টকটকে ফর্সা শরীরের রং, তার চামড়াগুলো কুঁচকে এসেছে অনেকটা বয়সের ভারে। মুখ ভর্তি দবদবে সাদা চাপদারি, যার দৈর্ঘ্যে মোস্তফার পেট পর্যন্ত ছুঁয়ে নিয়েছে প্রায়। তার পরনে রয়েছে সাদা রঙের পায়জামা পাঞ্জাবি। ডান হাতের তলপেট দ্বারা লাঠিটা ধরে রেখেছে, যার সাহায্যে চলাফেরা করা মোস্তফার জন্য কিছুটা সহজ হয়। ডান পাশে বসে আছে মোস্তফা খানের বড় ছেলে জামাল খানের স্ত্রী তাহমিনা খান। তাহমিনার বয়স 45 পেরিয়েছে। মাত্র 15 বছর বয়সে জামালের সাথে পারিবারিকভাবেই তাহমিনার বিবাহ কার্য সম্পন্ন হয়েছিল।
17 বছর বয়সে তিনি প্রথম পুত্র সন্তানের জননী হন। খুব আদর করে নাম রাখলেন সারফরাজ ইউসুফ খান। 20 বছর বয়সে দ্বিতীয় পুত্র সন্তানের জন্ম দেন তাহমিনা। তার নাম রাখেন তেজওয়ার খান। আদর করে সবাই তেজওয়ারকে তেজ বলেই ডাকে। তাহমিনা এই খানবাড়িকে খুব আপন করে নিয়েছিলেন। নিজের মতো করে সংসারটা সামলান তিনি। মাঝে মধ্যে উপরে উপরে হালকা কঠোরতা দেখালেও ভিতরের থেকে তাহমিনা অনেক আন্তরিক স্বভাবের। তাহমিনার পাশেই বসে আছে মোস্তফার মেজ পুত্রবধূ শিউলি। শিউলের পুরো মুখ জুড়ে ভীষণ মায়া মাখানো। বয়স 42 হবে। 17 বয়সে মোস্তফা খানের মেজ পুত্র জায়েদের সাথে আতসের পারিবারিক ভাবে বিয়ে হয়। বিয়ে হয়ে এই বাড়িতে এসেছে প্রায় 25 বছর হলো। বিয়ের প্রথম বছরের মাথায় প্রথম পুত্র সন্তানের জন্ম দেন শিউলি। নাম রাখেন নির্ঝর খান। এরপর অনেক চেষ্টা করেছিলেন আবারও সন্তান নেওয়ার জন্য, কিন্তু শারীরিক কিছু সমস্যার জন্য পারেননি নিতে। শিউলি ভীষণই সহজ সরল স্বভাবের, মনে কোনো প্যাচ নেই বললেই চলে। বড় যাকে অনুসরণ করে চলার চেষ্টা করে সব সময়। অন্য পাশে বসে আছে মোস্তফার ছোট পুত্রবধূ আতুশি। সে সব সময় প্রাণবন্ত ভাবে চলে, হাসতে ভীষণ ভালোবাসে আতুশি। আতুশির বয়স এখনো 40-এর ঘর ছুঁয়নি। মোস্তফা খানের ছোট পুত্র জাবিরের সাথে রিলেশন করে বিয়ে হয় আতুশির। প্রায় 20 বছর হলো। আতুশি ওর বিয়ের প্রায় 1.5 বছরের মাথায় এক কন্যা সন্তানের জন্ম দেয়। নাম রাখেন নীরা খান। বাড়ি জুড়ে কোনো কন্যা সন্তান না থাকায় ও পরিবারের সব থেকে ছোট সদস্য হওয়ায় নীরা ছিল সব থেকে আদরের। আতুশি এরপর আরো কয়েকবার কনসিভ করলেও বাচ্চা আটকে রাখতে ব্যর্থ হয়েছে। কোনো বাচ্চা 5 মাস চলাকালীন নষ্ট হয়ে গিয়েছে, আবার কোনো বাচ্চা 8 মাস চলাকালীনও নষ্ট হয়ে গিয়েছে পেটের ভিতরেই। সেই সময়টাতে আতসী যেন হাসতেই ভুলে গিয়েছিল। পরিবারের সবাই মিলে, বিশেষ করে তাহমিনা ও শিউলির সহায়তায় আতসী স্বাভাবিক হতে পেরেছিল। আবারও নিজের পুরনো প্রাণবন্ত রূপে ফিরেছিল সে। আতসী ও শিউলি কোনো কাজে ভুল করলে তাহমিনা ঠিক যেন মায়ের মতো শাসন করে তাদের, আর ওরা দুজন হাসি মুখে তা গ্রহণ করে। নীরা পড়াশোনার উদ্দেশ্যে কানাডাতে চলে গিয়েছে প্রায় 2 বছর হলো। কেবল ভিডিও অডিও কলে ফ্রি টাইমে পরিবারের সবার সাথে ভালো মন্দ কথা বলে সে। যখনই বাড়ির সবাই নীরাকে দেশে ফেরার জন্য বলে, তখনই নীরা তাদের সামনে নিজের উজ্জ্বল ক্যারিয়ারে দাঁড় করায়। মাঝপথে ব্রেক নিয়ে দেশে ফিরলে নীরার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, এইসব নানান কথাই বলে দেশে ফেরার টপিক পরিবর্তন করে দেয়। আতসী সবার সামনে হাসি খুশি ভাবে চলাফেরা করলেও নিজের মেয়ের কথা মনে করে ঠিকই আড়ালে দু চোখ ভিজায়। মা তো, সন্তান দূরে থাকলে কষ্ট হবেই। সে সন্তানের সংখ্যা 100ই হোক বা একজন, একজন মায়ের কাছে তার সকল সন্তানই সমান হয়ে থাকে। আদরে, ভালোবাসা, স্নেহে, শাসনে, সর্বক্ষেত্রেই। জামাল অফিস থেকে এখনো বাসায় ফেরেননি। তেজ আর নির্ঝর বেরিয়েছে অনেকক্ষণ। সারফারাজ তো 3 দিন অতিক্রম হয়ে গেছে, খানবাড়ির ছায়া পর্যন্ত মারেনি। জায়েদ ও জাবির ব্যবসার কাজে লন্ডন গিয়েছে প্রায় 1 মাস হলো। মজার বিষয় হলো, জায়েদ ও জাবির দুজনেই যমজ ভাই হওয়ায় তাদের একই রকম চেহারা, আচার, পছন্দ অপছন্দের মিল রয়েছে তাদের মধ্যে। লোকে বলে জায়েদকে দেখলে জাবিরকেও দেখা হয়ে যায়, তেমনি জাবিরকে দেখলে জায়েদকেও দেখা হয়ে যায় তাদের। জামাল খান নিজেই জায়েদ জাবিরের উপর ব্যবসার বড় একটা দায়িত্ব তুলে দিয়ে লন্ডনে পাঠিয়েছেন। লন্ডনের কাজ শেষ হলে জায়েদ জাবির দুজনেই আবার বাংলাদেশে ব্যাক করবেন। খানবাড়ির বিলার মূল গেট দিয়ে নিজের ব্ল্যাক BMW গাড়িটা নিয়ে ভিতরে প্রবেশ করলো সারফারাজ। পিহুর পাশের জানালার কাজটা নামিয়ে দিয়েছে সে। পিহু অবাক চোখে বাহিরটাতে নজর বুলাচ্ছে। জলমলে কৃত্রিম আলোয় ভরপুর চারপাশ। সরু রাস্তার দুপাশ দিয়ে সুপারি ও নারকেল গাছ লাগানো রয়েছে সারিবদ্ধভাবে। গাছগুলোর একপাশে ফুলের বাগান রয়েছে। সন্ধ্যার পরের পরিবেশ জন্য খুব একটা ফুল ফুটেছে না বলে সৌন্দর্য কৃত্রিম এই আলোয়। আর অন্য পাশটা সেভাবে নজর বুলাতে পারলো না পিহু অন্য পাশ থেকে। একটু পর সারফারাজ গাড়ি ব্রেক কষলো। পিহু সারফারাজের দিকে তাকালো জিজ্ঞাসা দৃষ্টিতে। সারফারাজ নিজের সিট বেল্টটা খুলে গাড়ি থেকে নেমে পিহুর পাশে এসে দরজাটা খুলে ওর সামনে হালকা ঝুঁকে ওর দিকে 1 হাত বাড়িয়ে কিছুটা রাজকীয় ভঙ্গিতে বলল, আমার মনের রানী, বিনা নোটিশে আপনি আমার মনের দরজা ভেঙে একেবারে গহীনে ঢুকে বসে আছেন। এজন্য আজ বিনা নোটিশে আমার রাজপ্রাসাদে আপনাকে নিয়ে এলাম, আমার বাসস্থানটা দেখতে এবং আমার পরিবারের সদস্যদের সাথে আপনাকে পরিচিত করাতে। এছাড়াও আপনার জন্য বিশেষ একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। ভিতরে যাওয়ার পর সবার সামনে পেয়ে যাবেন সেটা। সারফারাজের কথায় ও কাজে পিহু যেন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। পিহুর বুকের ভিতরটা টিপ টিপ আওয়াজ করছে। পিহু একবার ডুব গিলে বলল, আমাকে আপনি আপনার পরিবারের সাথে পরিচিত করাবেন বলে এখানে নিয়ে এসেছেন? সারফারাজ বলল, কোনো সন্দেহ ছাড়া এই কঠিন সত্যটাকে বিশ্বাস করে নাও। পিহুর গলা কাঁপছে। আটকে আসা স্বরে বলল,
তারা আমাকে দেখার পর বিষয়টা নিশ্চয় ভালোভাবে নিবেন না এমপি সাহেব। আমি গরিব ঘরের মেয়ে, মা নেই, বাবা থেকেও নেই। মাথার উপরে যে ছাদটা আছে সেটাও অনিশ্চয়তায় ঘেরা। এমন একজন মেয়েকে আপনার পাশে তারা মেনে নিতে পারবে? সারফারাজ সোজা হয়ে দাঁড়িয়ে পিহুর চোখে চোখ রেখে শান্ত কণ্ঠে বলল, ভিতরে চলো আগে প্রিটি হার্ট। যাদের তুমি এখনো পর্যন্ত চিনো না, জানো না, তাদের নিয়ে এমন ধারণা করা ঠিক না। কিন্তু যদি আমার হাতে হাত রেখে পায়ে হেঁটে এটুকু রাস্তা যাওয়া তোমার জন্য কষ্ট হয়ে যায়, তাহলে আমি তোমায় কোলে তুলে ভিতরে নিয়ে যেতে পারি। বলো, তুলবো নাকি? পিহু তখনই জটফটিয়ে গাড়ি থেকে নিচে নেমে বলল, না না, চলুন যাচ্ছি। আমি তোমার নানা হই না প্রীতি, হবু স্বামী হই। এক আধবার অন্তত এ গো কি গো বলে ডাকতে পারো। পরানটাতে বাতাস লাগতো। আপনাকে নানা বলে ডাকিনি আমি, না সূচক জবাব দিয়েছি। ওভার থিঙ্কিং এর ব্যবসাদার, নিজের এই বিভৎস গুণটাকে এখন থেকে কন্ট্রোলে রাখবেন। কারণ আপনার মতো মানিগুণী এমপির সাথে এমন আচরণ যায় না। এমন কিউট একটা আবদার করলাম তোমার কাছে, কিভাবে করব খুঁজে না পেয়ে এভাবে করলাম। আর তুমি কিনা আমাকে ওভার অ্যাক্টিং এর ব্যবসাদার বানিয়ে দিলে। স্যাহ, দুনিয়ায় ইমোশনের কোনো দাম নেই। তোমার কথায় আমি ইমোশনালি ড্যামেজ হয়ে গেলাম টিটি হার্ট। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথায় খাবেন নাকি ভিতরে নিয়ে যাবেন? আমার তো আবার বাড়ি ফিরতে হবে নাকি? মা ও বড় আপার অনুপস্থিতির সময়ে নিয়ে এসেছি এখানে, ভুলে যাবেন না। এত চিন্তা করো না, ওরা কোনো উল্টাপাল্টা কাজ করার কথা চিন্তাতেও আনলে এই এমপি সারফারাজ ইউসুফ খানের থুবড়াটা ওদের নিমের গোটার মতো চোখ জোড়ার সামনে ঠিকই বাসবে। তখন ওরা ওদের লিমিটও বুঝতে পারবে। সারফারাজের এইরূপ কথায় পিহু ফিক করে হেসে উঠে বলল, তাই বলে ওদের নিমের গোটার মতো চোখ? সত্যি? সারফারাজও হাসলো মৃদু স্বরে। এরপর পিহুর হাত ধরে খানবিলার ভিতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো ওরা। মূল দরজা পেরিয়ে পিহুকে নিয়ে খান বাড়ির ভিতরে প্রবেশ করলো সারফারাজ। ড্রয়িং রুমে তখনও বসেছিলেন মোস্তফা, তাহমিনা, শিউলি ও আতুশি। একটু আগে জামালও অফিস থেকে ফিরেছেন, তাই তিনিও উপস্থিত ছিলেন ওদের সবার মাঝে। সারফারাজ একজন অপরিচিত মেয়ের হাত ধরে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখে উপস্থিত সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দিকে। ড্রয়িং রুমে এসে দাঁড়ালো সারফারাজ পিহুকে নিয়ে। বাকিরাও বসা থেকে উঠে দাঁড়ালো। সবার সামনে সারফারাজের পাশে থাকা হালকা নুইয়ে দাঁড়িয়ে থাকা শ্যাম রঙের টানা টানা কাজল কালো দু চোখের অধিকারিণী মেয়ে, যার পরনে রয়েছে গাঢ় নীল রঙের একটা শাড়ি আর সাদা রঙের হিজাব। তাকে দেখে মোস্তফা খান হালকা কাশি দিয়ে বললেন, কে এই মেয়ে বড় দাদুভাই? সারফারাজ শক্তভাবে পিহুর হাতটা ধরে রেখেছে। পিহুর বুকের ভিতরটা অশান্ত হয়ে আছে এই মুহূর্তে। অজস্র চিন্তারা ঘুরপাক খাচ্ছে ওর মন ও মস্তিষ্ক জুড়ে। আজ হয়তো ওকে এখান থেকে গরিব ঘরের ও শ্যামলা রঙের মেয়ে বলে অপমানিত হতে হবে, নয়তো এমন কিছু হবে যা পিহুর কল্পনা শক্তির বাইরে। সারফারাজ ওর তীক্ষ্ণ দৃষ্টি মুস্তফার উপর স্থির করে দৃঢ়কণ্ঠে বলল, দাদা যান, সে আপনার হবু নাথ বউ, এই খান বংশের আগামী দিনের প্রথম বংশধরের হবু অর্ধাঙ্গিনী, যাকে আপনার বড় নাতি নিজের সর্বস্বটা দিয়ে হলেও নিজের করে পেতে চায়, যাকে সে পাগলের মতো ভালোবেসে ফেলেছে, যাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা বা অন্য কারোর সাথে জীবন অতিবাহিত করার কথা সে কল্পনাতেও করতে পারে না। ড্রয়িং রুমে নিস্তব্ধতা নেমে এলো। পিহুর বুকের ভিতরে দরফরানি ভাবটা বেড়ে গিয়েছে এবার কয়েক গুণ। পিহু ভেবেছিল সারফারাজ হয়তো আস্তে ধীরে ওর কথা ওর পরিবারের কাছে জানাবে, কিন্তু এমন সাহসিকতার পরিচয় সে দিবে পিহু ভাবেনি তা। জামাল গম্ভীর কণ্ঠে বললেন, তুমি কি ঠিক করে ভেবেছ সারফারাজ? সারফারাজ এবার নিজের বাবার দিকে তাকিয়ে বলল, জি বাবা, বাবা বাবির কাজটা পিহুকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন সেরে ফেলেছি। আপনারা আমার গুরুজন। আমি আপনাদের যথেষ্ট সম্মান করি, ভালোবাসি এবং আপনারাও আমাকে অধিক স্নেহ করেন। তাই আপনাদের সাথে নিজের সিদ্ধান্ত শেয়ার করা নিয়ে অতিরিক্ত সময় ব্যয় করলাম না। আমি চাই যত দ্রুত সম্ভব পিহুর সাথে আমার বিবাহ কার্য সম্পূর্ণ হোক। মোস্তফা খান মৃদু হেসে বললেন, যদি তুমি সত্যি পিহু দিদিভাইকে ভালোবেসে থাকো, তাহলে আমরা আমদুদের একে অপরের সাথে মিলেমিশে যাওয়ার পথে বাধা হতে চাই না। কথায় আছে না, যখন মিয়া বিবি দুজনেই থাকেন রাজি, তখন বিয়ে না পড়িয়ে কি বা করবে কাজী? তাহমিনা হেসে বললেন, আমাদের পরিবারে একসময় একে অপরের সিদ্ধান্তকে সম্মান করে এসেছে। তোমার এই সিদ্ধান্তকেও আমরা সম্মান জানাচ্ছি সারফারাজ। পিহু চোখ তুলে তাকালো এবার ওর সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিগুলোর দিকে। পিহুর কাছে সবকিছুই কেমন যেন স্বপ্নের মতো লাগছে। এত বড় লোক, প্রভাবশালী পরিবার এই খান পরিবার, অথচ এখানে থাকা মানুষগুলো কত সহজ সরল। পিহু কোথায় থাকে, ওর পরিবারের অবস্থা কেমন, সেসব জানা নিয়ে কারোর মধ্যে কোনো ভাবনা নেই।
যেন কেবল পিহু হলেই তাদের চলবে। এই কঠিন বাস্তবের যুগে এমন একটা পরিবার কি সত্যিই খুঁজে পাওয়া যায়? শিউলি পিহুর কাছে এসে দাঁড়িয়ে ওর হাতটা নিজের হাতের মাঝে নিয়ে হাসি মুখে বললেন, পিহু মা, তোমাকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছে আমার। এত সরল এত ভদ্র মেয়েকে পুত্রবধূ হিসেবে পাবো আমরা এই ভেবেই এখন থেকে গর্ববোধ করছি। আতুশিও শিউলির পাশে দাঁড়িয়ে হাসি মুখে বললেন, সত্যি আমার বড় বাবার পছন্দ আছে বলতে হবে। কি মায়া ভরা মিষ্টি মুখখানা তোমার পিহুমা। আর সব থেকে বড় কথা কি জানো তুমি? তোমার ওই কাজল কালো হরিণীর ন্যায় টানা টানা চোখ জোড়ার দিকে কেউ একটু গভীরভাবে তাকালে বুঝে যাবে তোমার ভিতরটা কতটা পরিষ্কার, কতটা নিষ্পাপ তুমি। আমিও চাই আমাদের এই ঘরটাকে তোমার আলোয় খুব শীঘ্রই আলোকিত করে তুলতে। পিহুর দু চোখ ইতিমধ্যে ছলছল করে উঠেছে। তাহমিনা পিহুর হাতের বাম পাশে এসে দাঁড়িয়ে ওর মাথায় নিজের আদর মাখানো হাতখানা রেখে বলল, তুমি হয়তো ভাবছো আমরা তোমার জাতপাত পরিবার পরিজন কিছুরই খোঁজ খবর নিলাম না, তাতেই বলছি তুমি হবে আমাদের বাড়ির বউ। এটা কেমন বিষয় হলো? কিন্তু একটা কথা শুনে রাখো মা, ভালোবাসা কখনো জাতপাত মানে না। আমার বড় ছেলে সারফরাজ ইউসুফ, ওর প্রতি আমাদের সবারই ভরসা। বিশ্বাসের স্থানটা অনেক মজবুত, যা কল্পনাতেও ভেবে ওঠাটা সম্ভব হবে না কারোর পক্ষে। সারফরাজ কখনো মুখ ফুটে আমাদের কাছে কোনো কিছু নিয়ে এতটা জোর গলায় দাবি করেনি। ছোটখাটো ইচ্ছে নিজের জীবনে চলার পথে তুলে ধরেছিল ঠিকই, কিন্তু সেগুলো আজকের এই ইচ্ছের মাঝে রাত দিনের বিস্তর পার্থক্য রয়েছে। তাই তোমাকে নিয়ে এত যাচাই বাছাই করার কোনো প্রয়োজন আমরা মনে করছি না। আজ এই মুহূর্ত থেকে তুমি শুধু সারফরাজেরই না, আমাদের ঘরের সবার প্রিয় হয়ে উঠলে। তোমাকে আমরা আমাদের বাড়ির হবু বউ না, হবু মেয়ে হিসেবে গ্রহণ করলাম। পিহুর দু চোখ দিয়ে জর্জর করে অশ্রুরা ঝরে পড়ছে, গলার ভিতর শব্দরা দলা পেকে পেকে আসছে। পিহু কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলল, আমি আমি এত ভালোবাসা শেষবার পেয়েছিলাম আমার মা বেঁচে থাকতে, এরপর আর কখনো পাইনি। আজ আপনাদের কাছ থেকে এত ভালোবাসা এত সম্মান পেয়ে নিজেকে অনেক ভাগ্যবতী বলে মনে হচ্ছে। পিহুর মা নেই শোনা মাত্র তাহমিনা পিহুকে নিজের বুকের সাথে জড়িয়ে নিয়ে বললেন, তোমার জন্মদায়িনী মা নেই তো কি হয়েছে? এই বাড়িতে তুমি একটা না দুইটা না তিনটে মা পাবে। এই তিনটে মায়ের আদর ভালোবাসা নিতে হবে তোমায়। শিউলি পিহুর চোখের পানি মুছে দিয়ে বললেন, আজ এই সুন্দর চোখ জোড়া থেকে অশ্রু ঝরে পড়ছে, আর আজই এর ঝরে পড়ার শেষ দিন, এটা মনে রেখো। এরপর কেবল ঠোঁটে হাসি ফুটে থাকবে সব সময়। যদি এই কথার অমান্যতা হয়েছে দেখেছি, তাহলে পিট্টি করে দেব তোমায়। পিহু তাহমিনা থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে হেসে ফেলল। পিহুর হাসি মুখখানা দেখে উপস্থিত সবারই ঠোঁটে হাসি রেখা ফুটে উঠল। সারফরাজ পাশ থেকে পিহুকে উদ্দেশ্য করে বলল, আজ থেকে কেউ তোমায় কাঁদতে দিবে না প্রিটি হার্ট। আমার পরিবার এখন থেকে তোমারও পরিবার। আমার ঘর কিছুদিন পর তোমারও ঘর হয়ে যাবে। পিহু লজ্জা পেল কিছুটা। জামাল খান গম্ভীর কণ্ঠে বলল, যেই মেয়ে ছোট থেকে অভাব কষ্ট আর অবহেলায় বড় হয়েছে, তাকে সুখী করার দায়িত্ব আমাদের সবার। আর সারফারাজ, তোমার দায়িত্ব হবে সবচেয়ে বেশি ও গুরুত্বপূর্ণ। কখনো যেন এই দায়িত্ব থেকে পিছু হাঁটতে চাওয়া না হয়। সারফারাজ বলল, পিহুর নামে আমি আমার জীবনটা লিখে দিয়েছি বাবা, ওর জন্য নেওয়া দায়িত্ব এক চুল পরিমাণও অবহেলা করার কোনো প্রশ্নই আসছে না। পিহুর হৃদয়টা আবেগে ভরে গিয়েছে, রঙিন আলোয় আলোকিত হয়ে উঠেছে ওর ভিতরটা। এতগুলো বছর থেকে যেই মায়ের স্নেহ, বাবার ভালোবাসা, একটা হাসি খুশি পরিবারের মাঝে থাকার তৃষ্ণায় পিহুর তৃষ্ণার্তও ছিল, আজ এই পরিবারের আদর স্নেহ ভালোবাসা আকস্মিক ভাবে ঝর্ণার মতো ওর উপরে বর্ষিত হয়ে ওর সকল তৃষ্ণা মিটিয়ে দিল যেন।